এ তো সংসদ নয়, এ যেন নাটকের মঞ্চ, এ যেন যাত্রাপালার মঞ্চ। বাংলাদেশের মহান জাতীয় সংসদ, সেই সংসদ ভবনের অধিবেশন চলাকালীন যে ধরনের নাটক আমরা প্রতিনিয়ত দেখছি, একইভাবে সরকারি দল, একইভাবে বিরোধী দল, সরকারি দলের একজন নারী এমপি দেখেন কি চমৎকার বক্তব্য দিচ্ছে। I want to thank Pradhanmantri from my heart. 1600 square mile of kacha rasta. The rastas are a very, very bad situation. This is due to the durnitis that we have seen in from the previous regime. বলবো থ্যাংক ইউ। আমি ফার্স্ট টাইম আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। এক মিনিটে বলা হবে না, আমার অনেক কিছু আছে। তার এই বক্তব্য নিয়ে কথা বলার মতো রুচি আমার নাই, তবে একটা বিষয় আমাকে বলতেই হচ্ছে, ভদ্র মহিলার বিকাশ, নগদ এই ধরনের কোনো নাম্বার যদি আপনাদের কারো কাছে থেকে থাকে তবে পাঠিয়ে দেবেন। আমি তার জন্য কয়েকটা দামি উড়না, কয়েকটা টুথপেস্ট, সাথে ব্রাশ এবং কয়েকটা ইংরেজি শেখার জন্য বইয়ের সমপরিমাণ টাকা পাঠিয়ে দিতে চাই। এই টাকা আমি দেব না, একজন ডোনার আছেন, উনি দিতে আগ্রহী হয়েছেন, আমাকে বলেছেন তুমি তোমার ভিডিওতে এই বার্তাটা দিয়ে রাখবা। সুতরাং দিয়ে রাখলাম, আপনারা দয়া করে দেবেন, একটু সিরিয়াসলি নিয়েন ব্যাপারটা। এরপর আর এক সংসদ সদস্য, উনি আবার বিরোধী দলের এমপি, সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে 1971-এর মহান মুক্তিযুদ্ধে তার পিতা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, তার পরিবারে 50 জনের উপরে মুক্তিযোদ্ধা আছে, অথচ সেই সংসদ সদস্যের জন্ম 1981 সালে। 1971 সালে যদি তার পিতা শহীদ হয়ে থাকে, 1981 সালে তাকে জন্ম দিয়েছে কে? জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদী, জামাতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান, নাকি জামাতের অন্য কোন নেতা সাইদি, নিজামী, কাদের মোল্লা, মুজাহিদ? এই প্রশ্নটা রেখে গেলাম, আপনারা আমাকে দয়া করে উত্তরটা দেবেন, অনুরোধ। এবার আসেন জাতীয় সংসদের প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার মিথ্যাচার শুনেন। আমাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য এখনো এক্সরে করলে দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো বাঁকা ভাবে একটু লেগে গেছে, বিকজ যেহেতু প্রায় অনেকদিন আমাকে এটার পরেও ফেলে রাখা হয়েছিল, প্রপার টাইমে চিকিৎসা করা হয়নি, সেই জন্য হাড্ডিটা একটু বাঁকা ভাবে লেগে গেছে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে হাড্ডি জোড়া লেগে যায়, হিউম্যান হাড্ডি, আপনারা জানেন বোধহয়। বাট আমি এখন যদি যারা এটার জন্য দায়ী, আমি যদি সেটা সেই হয়তো সেটা করার আমার পক্ষে পসিবল, কিন্তু আমি যদি সেরকম করি, আমারটা কি জোড়া লাগবে হাড্ডি? বাট আমি এখনো যে পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার কি সেই পেইনটা চলে যাবে, বন্ধ হয়ে যাবে অনুভব করা? তা তো হবে না। আমার মনে হয় সেই জন্য আমাদের একটা এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা উচিত। আমাকে শারীরিক নির্যাতন করা হয়েছে, আমার পিঠের হাড়ে ফাটা ছিল, সেই ফাটা জোড়া লেগেছে, একটা বাঁকা হয়ে আছে একটা হাড়, এক্সরে করলে সেটা দেখা যাবে। এখন আমি যদি প্রতিশোধ পরায়ণ হই, আমার সেই সক্ষমতা আছে প্রতিশোধ নেবার মতো, আমি চাইলে নিতে পারি। জনাব তারেক রহমান, আপনি কি প্রতিশোধ নেন নাই? মানে আপনি কি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন না? প্রমাণ দেব হাতে নাতে। আপনি নির্বাচিত হয়েছেন 2026 সালের 12 ফেব্রুয়ারি, 2 দিন বা 3 দিন পর সরকার গঠন করা হয়েছে। এরপর থেকে আপনি কোন স্টেপ নেন নাই? সেই তথাকথিত 1/11 সেই সময় আপনাকে গ্রেফতার করা হয়েছিল। তৎকালীন সময়ে ডিজিএফআই এবং সেনাবাহিনীতে যারা কর্মরত ছিল, যেই সব লেফটেন্যান্ট জেনারেল সেনাবাহিনীর কর্মকর্তা, তাদেরকে আপনি গ্রেফতার করেন নাই? প্রমাণ দেব, দেখবেন? ওকে, দেখেন। সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ আটক, 26 মার্চ 2026 সাল। রাজধানী ঢাকার মিরপুর অঞ্চল থেকে উনাকে গ্রেফতার করা হয়েছে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর। এরপর সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ 111 সরকারের সময়। তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একজন অফিসার ছিলেন। শোনা যায় তারেক রহমানকে যখন নির্যাতন করা হয় 111-এ, তার ব্যাপক ভূমিকা ছিল। তিনি সেই নির্যাতনের উস্কানিদাতা কিংবা অনুমতিদাতা, হোয়াটএভার কিছু একটা হবেন, এই ধরনের অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর ডিজিএফআই এর সাবেক পরিচালক আফজাল নাসের গ্রেফতার 30 মার্চ 2026 সাল। স্বাধীনতার মাস মার্চ মাস। এই মার্চ মাসেই 111-এর সময় যারা ডিজিএফআই এর চিফ ছিলেন, যারা সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, যাদের প্রতি আপনার ক্ষোভ ছিল, যাদের প্রতি আপনার আক্ষেপ ছিল, আপনি ভাবেন তারাই আপনাকে নির্যাতন করেছে, তারাই আপনার হাড় ভেঙে দিয়েছে, তারাই আপনার মেরুদণ্ডে ফাটল ধরিয়েছে, তারাই আপনাকে বেকা বানিয়েছে, আপনি তাদেরকে সেই মার্চ মাসে গ্রেফতার করেছেন, কারণ আপনার মনের মধ্যে, দিলের মধ্যে
এখনো পাকিস্তানের বসবাস। আপনারা সবকিছু করেন মার্চে, অঘটন ঘটান আগস্টে, কারণ এই 2টা মাসের প্রতি আপনাদের অনেক জলাতঙ্ক, অনেক চুলকানি, অনেক কিছু। বাংলাদেশের 3টা মাস, মার্চ, আগস্ট এবং ডিসেম্বর, এই 3টা মাস শুরু হলে স্বাধীনতা বিরোধী চক্র, রাজাকারের বাচ্চাদের জলাতঙ্ক রোগ শুরু হয়ে যায়। এদের শরীরের মধ্যে জ্বালাপোড়া করে, জ্বালাতন করে, এদের হাড়, এদের লোমের যে গোড়ালি, প্রত্যেকটা জায়গায় জ্বালাপোড়া করে। এবং সেই অংশের একজন জনাব তারেক রহমান। আপনি বললেন আপনি প্রতিশোধ পরায়ণ হলে অনেক কিছু করতে পারবেন, কিন্তু এই প্রবণতার দিকে আপনারা যেতে চান না। আপনি তো আসার পরেই সেই বিতর্কিত যাদেরকে বলা হয় কর্মকর্তা, তাদেরকে গ্রেফতার করেছেন। এমনকি ডক্টর ইউনূসের শাসনামলে খুন, গুম, আরো বিভিন্ন অপরাধের দায়ে যেই 15 জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, তাদেরকে আপনি প্রধানমন্ত্রী হবার পর ছেড়ে দিয়েছেন? দেন নাই। তাহলে কিভাবে বলেন আপনি প্রতিশোধ পরায়ণ হননি? কিভাবে বলেন? মানে কোন যুক্তিতে বলেন? আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ করেছেন ক্ষমতায় আসার পর? করেন নাই। আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে দিয়েছেন আইন প্রণয়ন করে, তো আপনি প্রতিশোধ পরায়ণ হলেন না কিভাবে? মানে কোন যুক্তিতে এইসব বলেন আমাদেরকে? মানে আমাদেরকে কি আপনি সবসময় বোকা মনে করেন, গর্দভ মনে করেন? মানে আমরা কি বুঝি না কিছু? আপনার সকল অন্যায় মাফ করে দেওয়া যেত, মাফ করে দেওয়া যাবে, কিন্তু 21 আগস্ট গ্রেনেড হামলা করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার যে পরিকল্পনা করেছিলেন, যে হামলা করেছিলেন, এর জন্য কি আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো মাফ করতে পারে? পারে না। আপনি ওই জায়গায় থাকলে আপনিও করতেন না। 21 বার হত্যা চেষ্টা করা হয়েছে শেখ হাসিনাকে, এবং এই 21 বারের সাথে সম্পৃক্ত ছিলেন আপনি। সারা দেশে একযুগে প্রত্যেকটা জেলায় সিরিজ বোমা হামলা হয়েছে। কে করেছিল? শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাই, মুফতি হান্নান। এদের জন্মদাতা কে? জনাব তারেক রহমান, আপনি। বাংলাদেশে রাজনৈতিক বিভাজন, বিরাজনীতিকরণের সূত্রপাত হয়েছে আপনার হাত ধরে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার মতো জঘন্য পরিকল্পনা করেছিলেন আপনি। আপনার কয়টা অন্যায়ের কথা বলবো? হাওয়া ভবন সৃষ্টি, টেন্ডারবাজি, দখল, নিয়ন্ত্রণ, আধিপত্য, বাবা মায়ের বকে যাওয়া সন্তান। বাবা ছিল একই সাথে প্রধান সামরিক আইন প্রশাসক, রাষ্ট্রপতি, সেনাপ্রধান। মানে ফেসিজমের চূড়ান্ত রূপে ছিলেন আপনার পিতা। আপনার মাতা ছিলেন দেশমাতার নাম করে জঙ্গি মাতা বেগম খালেদা জিয়া, আর তাদের সন্তান হয়েছেন আপনি। আপনি বকে যাওয়া সন্তান হবেন সেটা খুব সহজেই অনুমেয় ছিল, এবং আপনি সেটা হয়েছিলেন। কোন মুখে এখন আপনি বলেন আপনি প্রতিহিংসা করেন না? 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর কি এমন করেছেন বাংলাদেশের মানুষ আপনাকে বুঝে নেবে আপনি প্রতিহিংসার রাজনীতি কায়েম করেন নাই? আপনি যদি গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করতেন, আপনার যদি আপনার দলীয় নেতাকর্মী এবং বাংলাদেশের মানুষের প্রতি আস্থার জায়গা থাকতো, বিশ্বাসের জায়গা থাকতো, ভরসার জায়গা থাকতো, আপনি কি একদলীয় নির্বাচন করতেন? মামা ভাগিনা নির্বাচন করতেন? ইউনূসের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য ক্ষমতায় বসছেন, এটা তো আপনি নিজেও জানেন। ভণ্ডামি কেন করেন? মানে রাষ্ট্র পরিচালনা করেন, ভণ্ডামি করার প্রয়োজন নাই তো। শুধু শুধু মিডিয়াতে অ্যাটেনশন নেওয়ার তো কোনো দরকার নাই। বাংলাদেশের মানুষ তো গর্ধব না, বোকা না, বুঝে, সব বুঝে। আমরা বুঝি সব। প্রতিহিংসার চরম পর্যায়ে আপনি চলে গেছেন। আপনি ক্ষমতায় আসার পর সংসদে আইন পাশ করে আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করলেন। আপনি কি ভেবেছেন সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে রাখতে পারবেন? সেই সক্ষমতা আছে? নাই। এসব নাটক বন্ধ করেন। সংসদটা বানিয়েছেন সার্কাসের একটা মঞ্চ। মানে কি একটা অবস্থা! 30 দিনের ইংরেজি শিখে সংসদে গিয়ে ইংরেজিতে বক্তব্য দেয়, মানে ইংরেজির একদম ওইটা করে দিয়েছে, বুঝেন নাই? আরেকজনের জন্ম 81 সালে, তার পিতা মরে গেছে 71 সালে। 10 বছর পর তাকে জন্ম দিছে কে? সৃষ্টিকর্তা জানে, জানি না। আর এগুলার সংসদে আলোচনা হয়। মানে কি একটা সংসদ! আপনারা জাস্ট চিন্তা করেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে এত জঘন্য সংসদ আপনারা কখনো দেখেছেন? এত জঘন্য অধিবেশন কখনো দেখেছেন? দেখেন নাই। এভাবেই চলছে, চলবে। আমরাও দেখতে চাই জনাব তারেক রহমান প্রতিহিংসা রাজনীতি থেকে বের হয়ে আসেন। এটা দেশের জন্য, আপনার দলের জন্য অনেকটা মঙ্গলজনক হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে বিএনপিকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়া হবে আইন পাশের মধ্য দিয়ে। আর আপনার দলের যে সাংগঠনিক অবস্থা, কোনোদিনও ফিরতে পারবেন না। এটা লিখে দেওয়া যায়, হুমকি ধামকি না, এটাই রিয়েলিটি, মানতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।